গুজরাতের এক বড় শহরে নির্মল তার স্বামী রমেশ আর মেয়ে পিঙ্কির সাথে থাকতো। পিঙ্কির বয়স বিয়ের উপযুক্ত হয়ে গেছে, কিন্তু রমেশ মদ খায়, কিন্তু সব থেকে বেশি এই যে ও সাট্টা লাগায় আর জুয়া খেলে। এই জন্য ও খুব গরিব, আর পিঙ্কির বিয়ে এখনো পর্যন্ত হয়নি। নির্মল শ্রমিকের কাজ করে সংসার চালায়। নির্মল সকালে কাজে যাবার জন্য যখন বেরোচ্ছিল, তখন তার মাতার স্বামী তাকে আটকায়। যাবার আগে আমাকে 100 টাকা দিয়ে যাও। আমার কাছে টাকা নেই। প্রত্যেক দিন রোজগার করো আর আমাকে টাকা দাও না। সারা দিনে 100 টাকাই রোজগার করি, তার মধ্যে তোমাকে খাওয়াবো কি করে? স্বামী ভগবান হয়, তার পুজো করা প্রত্যেক নারীর একটা ধর্ম। আমার কাছে টাকা নেই, আর আমি এখন পুজো করতে পারি না। তোর এত সাহস যে তুই আমার সাথে এইভাবে কথা বলিস? এখনই দেখাচ্ছি তোকে। রমেশ নির্মলকে মারার জন্য একটা লাঠি নিয়ে আসে। তখন পিঙ্কি মাঝখানে চলে আসে। বাবা, তুমি নেশাতে এত পাগল হয়ে গেছো যে মায়ের উপরে হাত তুলছো, আর সেটা ওই মায়ের উপর যে রোজগার করে তোমাকে খাওয়ায়। ও আচ্ছা, মানে তুমি মা মেয়ে একসাথে যুক্ত আছো, আর তুই এত বড় হয়ে গেছিস যে তুই বাবার সাথে তর্ক করবি? আজ তো কেউ পেটাবো। ক্ষমা করে দাও, ও বাচ্চা আছে। ক্ষমা করে দিলাম, কিন্তু শুধু সন্ধেবেলা পর্যন্তই। আর আজ থেকে ইও তোর সাথে কাজে যাবে, এতে বাড়িতে আমদানি ডাবল হয়ে যাবে। হ্যাঁ, ডবল আমদানি দিয়ে তোমার মদের বাজেট বেড়ে যাবে। নির্মল তার মেয়ে পিঙ্কিকেও কাজে নিয়ে যায়। দুজনে মা মেয়ে মিলে পাথর খোদাইয়ের কাজ করে। তখন চারদিক দিয়ে মেঘ ঘিরে আসে, মনে হচ্ছে বর্ষার ঋতু শুরু হচ্ছে। আর এখন 3-4 মাস পর্যন্ত কাজ ভালোভাবে চলবে না। আমি তোমার বিয়ের জন্য কিছু টাকা বাঁচিয়েছিলাম। এখন বর্ষার ঋতুতে যে কোনো কাজ পাওয়া গেলে ওখান থেকে বাঁচিয়ে তোর বিয়ে দেব, আর তুই এই মাতাল বাবার থেকে মুক্তি পেয়ে যাবি। নির্মল পিঙ্কিকে এইসব বলছে, তখনই বৃষ্টি পড়তে লাগলো, আর খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। সব শ্রমিক একদিকে সরে গেল, আর ছাতা নিয়ে ওদের ঠিকাদার এলো আর বলল, আরে মূর্খ, এটা বৃষ্টি, আর বৃষ্টিতে তো জল পড়বেই। এই জলে তোমরা গলে যাবে না, বুঝলে? এই জন্য সময় নষ্ট করো না, আর চুপচাপ কাজে লেগে পড়ো। আঙ্কেল, আমরাও মানুষ, অসুস্থ হয়ে যাব, কিছু তো দয়া করো। একটু ভদ্রভাবে কথা বলো গরিব মেয়ে। যদি পুরো টাকা চায় তো বৃষ্টির মধ্যেও কাজ করতে হবে, না হলে আজকের 100 টাকার মধ্যে অর্ধেকটা টাকা কাটা যাবে। ঠিকাদার তার হিটলার মার্কা আদেশ জানিয়ে চলে গেল, আর ওরা সবাই কাজে লেগে গেল। বৃষ্টিও খুব জোরে পড়তে থাকলো, আর তার ফল এই হলো যে পিঙ্কি আর নির্মল দুজনেরই শরীর খারাপ হয়ে গেল। পিঙ্কি মা, এখন আমাদের বাড়ি যাওয়া উচিত, কারণ শরীর খারাপ হতে পারে, আর বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। হ্যাঁ মা, চলো যাওয়া যাক। কিন্তু মা, ঠিকাদার আজকের টাকা যদি না দেয় তাহলে আজ খাবো কি? হ্যাঁ মা, আমরা গরিব লোক তো, প্রত্যেক দিন রোজগার করেই খেতে হয়, কিন্তু চিন্তা করিস না, ভগবান কোনো না কোনো রাস্তা ঠিক দেবেন। দুজনে মা মেয়ে কোনো রকমে বৃষ্টির মধ্যে বাড়ি পৌঁছালো। মা মেয়ে দুজনে বাড়ি গিয়ে দেখলো যে রমেশের অবস্থা খুব বেশি খারাপ, আর ও রক্ত বমি করছে। বাবা, কি হয়েছে আপনার? বৃষ্টি পড়ছে, হাসপাতালে কি করে নিয়ে যাব? আমি হাসপাতালে যাব না, কারণ আমাদের কাছে টাকাও তো নেই। বাবা, মা আমার বিয়ের জন্য কিছু টাকা বাঁচিয়ে রেখেছেন, আমরা ওটা দিয়ে তোমার চিকিৎসা করাবো। বাবা, তুমি বেশি ভেবো না। হ্যাঁ, এখন তাড়াতাড়ি চলো। মা, কিন্তু এই সময় বাইরে তো কোনো রিক্সাও নেই, আমরা দুজন আমাদের হাতের ওপর উঠিয়ে নাকি নিয়ে যাব। নির্মল আর পিঙ্কি রমেশকে নিজেদের হাতের ওপর উঠিয়ে বৃষ্টির মধ্যে হাসপাতালে নিয়ে যায়। কয়েক ঘন্টা ধরে রমেশের চিকিৎসা চলে, আর তারপর ডাক্তার পিঙ্কির কাছে আসে আর ওকে রমেশের অবস্থা সম্পর্কে বলে। তুমি যে টাকা জমা করেছো কাউন্টারে, সেটা তোমার বাবার অবস্থার থেকে খুবই কম, আর তার সাথেও ওটা বৃষ্টিতেও ভিজে গেছে। ডাক্তারবাবু, আমাদের সারা জীবনের সঞ্চয় এই টাকা, আর আজ এটাও বৃষ্টিতে ভিজে গেছে। আমি প্রথমে গরিব মধ্যবিত্ত পরিবারের থেকে ছিলাম, তোমাকে আমি ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু তোমার বাবার লিভার খারাপ আছে, যার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। এটা কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি, কিন্তু নতুন লিভার লাগানোর জন্য 50 লাখ টাকার প্রয়োজন পড়বে। আমরা তো কখনো 50,000 দেখিনি। যদি তুমি তোমার বাবাকে বাঁচাতে চাও, তাহলে তোমাকে এমন কোনো মানুষ খুঁজতে হবে যে তোমার লিভার দিতে পারবে। আমি দেব আমার লিভার? ভাবুক হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
এটা আমার শেষ সিদ্ধান্ত। এতে তোমার জীবনও চলে যাবে। আপনি এত বেশি ভাববেন না। আপনি মাকে শুধু বলবেন না, আপনি তাড়াতাড়ি বাবার লিভার বদলে দিন। ডাক্তার পিঙ্কিকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় আর তার লিভার বের করে নেয়। পিঙ্কি তারপরে ওই বেড থেকে আর কখনো ওঠেনি। ডাক্তার পিঙ্কির মাকে সব কথা বলে দেয় আর ও খুব কাঁদে। পরের দিন রমেশেরও জ্ঞান ফিরে আসে, আর যখন সে পিঙ্কির ব্যাপারে জানতে চায় তো তখন নির্মল কাঁদতে কাঁদতে ওকে সব বলে দেয়। আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত বাবা হওয়ার কর্তব্য পালন করিনি, কিন্তু ও আমার মেয়ে হয়ে তার কর্তব্য পালন করছে। ভগবান আমাকে ক্ষমা করবে না। রমেশ খুব কাঁদে আর নির্মল ওকে সামলায়। আর ও এখন সমস্ত খারাপ কাজ বন্ধ করে দেয় আর রোজগার করতে শুরু করে। এক শহরে রবিনা তার মা বাবার সঙ্গে থাকতো। রবিনার বাবা একজন বড় বিজনেসম্যান। রবিনা খুব বড় লোকের মেয়ে, আর তার পড়া শহরের একটা বড় স্কুল আর কলেজ থেকে হয়েছে, যেখানে ওর কাকা গ্রামে থেকে চাষবাস করেন। তাদের একটা মেয়ে আছে, সিমরান। সিমরানের পড়াশোনা গ্রামেই হয়েছে। রবিনার পড়াশোনা শেষ হয়ে গেছে আর এখন ওর বিয়ে হবে, আর সেই জন্যই সে 1 মাস আগে গ্রাম থেকে সিমরানকে ডেকে নেয়, যাতে সে ঘরের কাজ সামলাতে পারে। সিমরান, ইউ আর মোস্ট ওয়েলকাম ইন আ লাক্সারি হাউস। ওহো, হয়তো তুমি বুঝতে পারোনি। আমি বলছি যে আমাদের এই বড় বাড়িতে তোমায় স্বাগতম। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এখন তুই এসেছিস, তুই সব শিখে যাবি। আচ্ছা, গ্রামে ইংলিশ তো নিশ্চয়ই শিখিসনি, আর তোর বাবা তোকে নিশ্চয়ই সরকারি স্কুলে পড়িয়েছে। দিদি, গ্রামে সরকারি স্কুলই তো হয়। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে গেছি, যদিও তোদের যোগ্যতাই নেই যে তোরা প্রাইভেট স্কুলে যাবি। দিদি, আমি ভেতরে যাই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। রবিনা সিমরানকে নিয়ে ভেতরে চলে যায়, আর সিমরানের গরিব হওয়ার কারণে ওকে খুব বিরক্ত করে। সিমরান এখানে সারা দিন কাজ করে আর ওদের খোটাও শোনে। এই জন্য সিমরানের কান্না এসে গেল আজ। বাবা আমায় কোথায় পাঠিয়ে দিল, আর মা বলেছে কাউকে উল্টোপাল্টা কথা যেন না বলি। আর রাবিনা তো সমস্ত লাইন পার করে ফেলেছে। ভগবান, তুমি আমায় এত গরিব কেন বানিয়েছো যে আমার বোনও আমাকে নিয়ে মজা করছে? তখন বাইরে থেকে রবিনা বাড়িতে এলো। সিমরান, তুমি কি ব্যস্ত আছো? না না দিদি, আমি একদম ব্যস্ত নই, আমি তো ফ্রি আছি। চলো তো মার্কেটে যাই, আমার কিছু বন্ধু আসছে, ভালো কিছু পরে নিও। দিদি, আমার কাছে তো সালোয়ার স্যুটই আছে শুধু, আমি এছাড়া আর কি পরবো? আরে বাবা, তোমরা গ্রামের মানুষরাও না না জানি কি কি পরো। চলো ঠিক আছে, ওই জামাই পরে নাও, আমি বাজার থেকে কিছু টপ কিনে দেবো। রবিনা সিমরানকে নিয়ে বাজারে নিজের বিয়ে শপিং করতে গেল। রবিনা সিমরানকে নিয়ে সবার প্রথমে লেহেঙ্গার দোকানে গেল। আমার তো এই লেহেঙ্গাটা পছন্দ হয়েছে, এর দাম পুরো 50,000 টাকা। হ্যাঁ দিদি, এটা দেখতেও খুব সুন্দর। হ্যাঁ, তুই শুধু এই স্বপ্নই দেখতে পারবি, কারণ তোর বিয়ে তো এই স্যুটেই হবে। চলো না দিদি, অন্য কোথাও যাই। আরে, এটা আমার বিয়ের শপিং হচ্ছে, এরকম হয় নাকি যে তাড়াতাড়ি এলাম আর তাড়াতাড়ি চলে যাব? এটা শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের মেয়ে রবিনার বিয়ে, কোনো গ্রামের ছেলের বিয়ে নয়। দিদি, তুমি প্রত্যেক কথায় আমার বাবাকে অপমান করো কেন? ও, বাবুর খারাপ লেগেছে, আমি দুঃখিত বাচ্চা। আমি জানতাম না যে তোমার বাবার কাছে মার্সিডিজ আছে। আর আমি, চলো আয় বাবা, আমি তোকেও কাপড় কিনে দিচ্ছি, নয়তো আমার বন্ধুরা এসে যাবে। না, আমি কারো থেকে কিচ্ছু চাই না। আচ্ছা ঠিক আছে, তোর কিছু চাই না তো এখন আমি আমার বাকি শপিংটা করে নি। নে, লেহেঙ্গার ব্যাগটা তুই ধর। সিমরান লেহেঙ্গার ব্যাগ ধরে চুপচাপ হাঁটতে থাকে, কিন্তু তখন রবিনার 2 বন্ধু এসে গেল। কিছুক্ষণ ধরে কথাবার্তা চলতে লাগলো। তখন তার একজন বন্ধু বলে উঠল, রবিনা, এ কে গো? আরে বন্ধু, তোমরা না দেখে বুঝতে পারছো না? ওর কাপড় দেখো, ও আমার কাজের লোক, আজকে ওকে সাথে নিয়ে এলাম যাতে আমায় সাহায্য করে। হ্যাঁ বন্ধু,
কাজের লোক থাকলে সবকিছু করা কত সহজ হয়ে যায়, তাই না? ওদের কথা সিমরানও শুনতে পেল, আর ওর চোখে জল এসে গেল। সিমরান ভাবতে লাগলো যে ও আর এই শহরে একদম থাকবে না। দিদি, আমি আমার গ্রামে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা না, আমি কি তোকে আটকাচ্ছি? কিন্তু আজকে থেকে যা, কেননা ছেলে আমার সঙ্গে দেখা করতে আসছে। ব্যাস, ছোট বোনের মতো আজকে আমায় সাহায্য করে দে। ঠিক আছে, আজ আমি থেকে যাচ্ছি, কিন্তু কাল থাকবো না। যদি তোর এখানে মন না বসে তো আমি নিজে তোকে গ্রামে ছেড়ে আসবো, কিন্তু এই ঘরে তো তোর জন্য মজাই মজা, কোনো কাজ তো থাকেই না। সিমরান রবিনার কথা মেনে নিল, আর সন্ধ্যের সময় ছেলে বিজয় এসে গেল। সিমরান ওর খুব দেখাশোনা করলো। বিজয় চলে গেল আর বিয়ের দিন ঠিক হয়ে গেল। কিন্তু সিমরান নিজের বাড়িতে গেল না, রবিনার কাছেই থেকে গেল। ফের সেই দিন এসে গেল যার জন্য সবাই অপেক্ষা করছিল, আর রবিনার বাবাও খুব ভালো আয়োজন করলো। গ্রাম থেকে সিমরানের মা বাবাও চলে এলো। আংটি পরানোর নিয়ম শুরু হয়ে গেল। আমি রবিনাকে আংটি পরাতে পারবো না। তোমার সাহস কি করে হলো সমস্ত লোকের সামনে এই কথা বলার? তুমি কি জানো না আমি শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের মেয়ে? আমি তোমার সম্পর্কে সবকিছু জানি, এই জন্য বারণ করছি। আমি সিমরানকে বিয়ে করব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ওকে ভালো করে চেনো? আমি তোমার আগে সিমরানকে চিনি। আর হ্যাঁ, এই সমস্ত কিছু আমরা তোমার অহংকারকে ভেঙে দেওয়ার জন্য করেছিলাম। তুমি পয়সায় বড় লোক, কিন্তু তুমি ধুলোর সমান, কারণ তোমার কোনো মনই নেই। কিন্তু সিমরান, ও শুধু পয়সা গরিব, কিন্তু ওর মন অনেক বড়। আর ও গ্রামের বাচ্চাদের রোজ ফ্রিতে পড়িয়ে থাকে। ওর গ্রামে স্কিল ডেভেলপমেন্টের একটা বড় কোচিংও আছে, আর ওটাও একদম ফ্রিতে। আমরা দুজন একে অপরকে প্রথম থেকে জানতাম। ব্যাস, তোমাকে তোমার ক্ষমতা দেখানোর জন্য এই সব করেছিলাম। বিজয় আর সিমরানের বিয়ে হয়ে গেল, আর রবিনার অহংকারও ভেঙে গেল। পাহাড়ের এলাকাতে একটা গ্রাম আছে যেখানে দূর দূরে বাড়ি তৈরি হয়ে আছে। পাহাড়ের জীবন কঠিন হয়, এটা আমরা হালতু আর রেশমার জীবন দেখতে পাই। আর যখন ওই পাহাড় বরফের হয় তখন আরো বেশি। হালতুর কাছে দুটো খচ্চর আছে, যার উপর বসিয়ে ও ওখানে ঘুরতে আসা টুরিস্টকে ঘোরায়, আর রেশমাও নিজের বাড়ির কাজ করে ঘুরতে আসা যাত্রীদের মালপত্র ওঠাতে চলে যায়। দুজনে তাদের মেয়ে লালির বিয়ের জন্য টাকা জমাচ্ছে। হালতু আজ সকালে একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোলো। তখনই পিছন থেকে রেশমা ডাক দিল, আজ এত সকাল সকাল কেন যাচ্ছ? আরে মল্লুকা বলল যে অনেক টুরিস্ট রাত্রে এসে পৌঁছেছে, যারা সকালে ঠান্ডা হওয়ার মধ্যেই ঘুরতে যেতে চায়, এই জন্য সকালেই যেতে হবে। আরে কিছু খেয়ে তো যাও। এখন তো শুধু শীতল বিয়ের জন্য টাকা জমিয়ে নিই, ব্যাস, তারপরে কিছু খাবো আর পান করব। মা, আমার মনে হয় আমি বাবার কাছে বোঝা। দেখো না, উনি কিরকম ভাবে আমার বিয়ের জন্য খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছেন। তুই একটা পাগল রে, এরকম কিছুই নয়। বিনা পণে তো আর কেউ বিয়ে করে না আজকাল। তো রোজ কামাইয়ের মানুষের তো এখন কিছু বাঁচানোর চেষ্টা তো থাকবেই, তাই না? রেশমা শীতলকে বুঝিয়ে দেয়, আর সেও কাজে বেরিয়ে যায়। এইরকম ভাবেই তাদের দিন কাটতে লাগলো। কিন্তু তখন বর্ষার ঋতু শুরু হলো, আর সেখানে ঘুরতে যাওয়া মানুষের সংখ্যা কিছুটা কমে যায়, কারণ পাহাড়ের বিপদও আছে, তাই কাজ বন্ধ হয়ে যায়। রেশমার শরীর ভালো নেই, এই জন্য ও আজ কাজে যায়নি। হালতু একলাই কাজে চলে যায়। তখনই বাইরে থেকে শীতল দৌড়ে বাড়ির ভেতরে এলো। মা দেখো, মা তাড়াতাড়ি এসো। কেন, কি হয়েছে? মা, বান এসেছে, আর ওই দেখো জল নিজের গতিতে দৌড়ে আসছে। তোর বাবা কোথায়? বাবা তো খচ্চর নিয়ে এখনো ফিরে আসেনি। আমার হৃদয় বসে যাচ্ছে, না জানি কোথায় আছে। দুজনে কথা বলছে, আর তখনই দূরে দেখতে পাওয়া জল ওদের বাড়িকে ভাসিয়ে নিয়ে যায়। আর দুই মা মেয়ে চিৎকার করতে করতে একটা কাঠের সাহায্যে জলে ভেসে থাকে। চারদিকে শুধুই জল। মানুষ, বাড়ি, পশু আর জিনিসপত্র জলে এমন ভাবে ভাসছে যেন জলের উপর সাঁতার কাটা কুমির আর কাঁকড়া। মা, যদি আমাদের মরবাড়ি থাকে তাহলে তিনজনে একসাথে মরতাম, কিন্তু বাবা কোথায় আছে, কি অবস্থায় আছে, আমার খুব ভয় লাগছে। হে ভগবান,
তুমি আমাদের প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার বাবাকে কিচ্ছু করো না। জানি না ভগবান কোন কর্মফলে শাস্তি দিচ্ছেন। তখনই ওরা দূরে ছোট বাচ্চাদের জলে ডুবতে দেখলো, যাদের মাও তাদের সাথে নেই। কত স্বার্থপর হয়ে গেছি আমরা, শুধু নিজেদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি, কিন্তু ভগবান সবাইকে সবার পরিবার মিলিয়ে দিক। জল নিজের বেগ বাড়িয়েই চলেছে আর খুব জোরে সে বইতে লাগছে। সামনে বড় বড় পাথর আছে, যার সাথে জল গিয়ে ধাক্কা খাচ্ছে, আর উঁচু ঢেউয়ের সাথে ওখানে নিয়ে আসা মানুষ, পশু আর কাঠের টুকরোকে ওখানে থাকা শুকনো জায়গায় ফেলছে। সবাই ভগবানের কাছে হাত জোড় করলো। বাড়ি থেকে বাড়ি ছাড়া করে দিল, কিন্তু এখন এই জীবনের কি করব? মা, বাবাকে কোথায় খুঁজবো? ওইদিকে যাবার কোনো রাস্তা নেই। আমাদের ভগবানের ভরসা রাখতে হবে। ব্যাস, শুধু ভগবানের কাছে প্রার্থনা যে যেখানেই থাকুক সে যেন সুস্থ থাকে। দুজন মা মেয়ে মিলে নিজেদের উচ্ছেদ হওয়া বাড়ির সাথে একটা আলাদা দ্বীপে এসে গেল। ওদের কাছে খাবার জন্য কিছুই ছিল না, আর বাইরের জল ছাড়াও খাবার মতো কিছুই ছিল না। মা, এখানে খাবার মতো কিছুই নেই, আমরা বেঁচে থাকবো কি করে? আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন আমি মরে যেতে চাই, কিন্তু তারপর আমরা কি করে থাকবো? মা, আমিও মরে যেতে চাই, কিন্তু ভাবো যদি আমরা মরে যাই আর বাবা যদি আমাদের খুঁজতে এসে যায়, তাহলে উনি আমাদের দেখেও মারা যাবেন, কত দুঃখ পাবেন উনি। আমাদের দুজনে খচ্চর তো এখন আর বেঁচে নেই, যারা সবসময় রোজগার করে আমাদের খাওয়ায়। ওরাও জলে ভেসে গেছে হয়তো। মা, সাহস রাখো আর আগে এগিয়ে চলো। আমরা কোনো না কোনো কাজ ঠিক পেয়ে যাব, আর 10 দিনে এর প্রভাবও কমে যাবে। তারপর আমরা বাবার কাছে চলে যাব, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের বাঁচিয়ে রাখতেই হবে। রেশমা তার মেয়ের কথা বুঝতে পারে। ও পায়ে হেঁটে হেঁটে একটা নতুন শহরের দিকে এগিয়ে গেল। ওই শহরের বার আসে না। শীতলের নজর একটা হাসপাতালের উপর পড়ল। মা দেখো, ওখানে একটা হাসপাতাল, আর আমরা এখানে নিশ্চয়ই কোনো ঝাড়া পোছার কাজ পেয়ে যাব। দুই মা মেয়ে হাসপাতালে কাজ চাইতে যায়। বলো কি চাই? আমরা কয়েকদিনের জন্য কাজ চাই, যে কোনো কাজ হোক, আমরা করার জন্য প্রস্তুত। আচ্ছা, তোমরা ঝাড় পোছার কাজ পেয়ে যাবে, আমি এখনই আমার বসের সাথে কথা বলছি। ওই মেয়েটি ভেতরে যায় আর তারপর ফিরে এসে বলল, আমি তোমাদের দুজনের ব্যাপারে কথা বলে নিয়েছি, তুমি আজ থেকেই কাজে লেগে যাও, কিন্তু এই কাজটা কয়েকদিনের জন্য থাকবে, কারণ হাসপাতালের ভিড় আর কয়েকদিনের জন্যই থাকবে। এর জন্য কাজ বেড়েছে, আর তোমরা একদিনে 100 টাকা পাবে। ঠিক আছে, আজ থেকে আমরা কাজে লেগে যাচ্ছি। দুজনের সব কিছু হারিয়ে গেছে, কিন্তু শুধু একটা আশা শুধু বেঁচে আছে, যার জন্য তারা আবার কাজ শুরু করলো। 2 দিন পর শীতল মোছার কাজে লেগে আছে। তখনই ওর নজর ওয়ার্ডে যায়, যেখানে একটা লোক জানলা দিয়ে নিচে ঝাঁপবার চেষ্টা করছে। ও দৌড়ে গিয়ে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। লড়াই তো করা জীবন, এরকম ভাবে মরাকে কাপুরুষতা বলে। আর তখনই ওই লোক চমকে গিয়ে পেছনে ঘোরে। দুজনের হুঁশ উড়ে গেল, কারণ ওই লোকটা হালতু। দুজনে একে অপরকে জড়িয়ে ধরলো আর খুব কাঁদতে লাগলো। আর তারপর রেশমা ওখানে এলো, আর 3 জনে এখনো অবধি তাদের পরিস্থিতি একে অপরকে বলল। এখনো অবধি আমরা বিয়ের জন্য যা টাকা জমিয়েছিলাম সেটা তো জলে ভেসে গেছে, এখন আমরা কি করব? রেশমা, এত ছোট ব্যাপারে কথা বলছো? আরে ধন তো জলে ভেসে গেছে, আমরা নয়। আর এমনিতেও শীতল ছোট আছে। সুরেশ একজন শ্রমিক আর কান্তাবাই বাড়িতে কাজ করতে যায়। দুজনে বাধ্য হয়ে নিজেদের বাচ্চাটাকে বাড়িতে একা ছেড়ে যায়। ওখানে ও বাড়ির বাইরে জমিতে খেলা করে। একদিন অমিতের জ্বর এসে গেল। কান্তাবাই কাজের জন্য বেরোতে যাচ্ছে, কিন্তু যেই সে তার বাচ্চা অমিতকে আদর করতে এগিয়ে যায়, দেখে অমিতের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আরে, আমার ছেলেটার খুব জ্বর, আমি কাজে কি করে যাব? কিন্তু কাজে যাওয়াও তো খুব প্রয়োজন, না হলে মেম সাহেব খুব রেগে যাবে। আমি বাচ্চাটাকে ওষুধ দিয়ে কাজে চলে যাব, কিন্তু মেম সাহেব বলেছে আজ কাজে আসতেই হবে আমায়। একবার কল করে জিজ্ঞাসা করে নি। কান্তা মেম সাহেবকে কল করে। মেম সাহেব, আমার বাচ্চার শরীরটা ভালো নেই,
ছুটি নিতে পারি আজকে আমি? তোমরা ছোট লোকরা এমনই হও, শুধু ছুটি নেওয়ার মতলব চাই। দেখো কান্তা, আমার কথা মন দিয়ে শোনো। যদি তোমার কাজ করার ইচ্ছা না থাকে তাহলে বলে দাও, কিন্তু রোজ রোজ এই ড্রামা করো না আমার সাথে। যদি চাকরি করতে হয় তাহলে ফটাফট কাজে চলে এসো, আর না করলে তাও এসে যাও। আমি তোমার স্যালারি রেখে দিয়ে যাচ্ছি। ভীম সাহেব, আমার কাজ থেকে বের করে দিও না, আমি এখনই আসছি। কান্তাবাই ছেলের খিদের জন্যই ছেলেকে জ্বরের মধ্যে পুড়তে রেখে চলে এলো। কান্তাবাই কাজে চলে এসেছে, আর তখন মেম সাহেব তার কাছে এলো। সত্যি তো ছেলের কিছু হয়েছে নাকি, নাকি এমনি ছুটি নেওয়ার ইচ্ছে? মেম সাহেব, কোনো মা তার বাচ্চার শরীর খারাপ নিয়ে মিথ্যে বলে না। আজ আপনি আমায় একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবেন? না না কান্তা ভাই, আজ কোনোভাবেই ছুটি পাবে না, কারণ আমার ছেলে রবির জ্বর এসেছে। আজ আমি ওর খেয়াল রাখবো, আর তোমাকে খাবার বানাতে হবে। মেম সাহেব, আজ আমি অপারগ। আমি এখানে তো এসে গেছি, কিন্তু না জানি আমার ছেলেটার কি অবস্থা হচ্ছে। ব্যাস ব্যাস, এখন কান্না বন্ধ করো আর কাপড় ধুতে শুরু করো। কান্তাবাইয়ের চোখে জল, মন উদাস, চেহারায় চিন্তা ছাপ নিয়ে কাজে লেগে গেল। আর অন্যদিকে মেম সাহেব তার ছেলে রবিকে কোলে নিয়ে সোফায় বসে টিভি দেখতে লাগলো। 18 বছর পর অমিত আর রবি দুজনে বড় হয়ে গেছে, কিন্তু যখনই অমিতের মা কান্তাবাই বাড়িতে কাজ করতে যেত তখন অমিতের খুব খারাপ লাগতো। এই জন্য অমিত পড়াশোনার সাথে সাথে রাত্রে এক ক্লাবের রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করতে লাগলো। এক রাত্রে রবি তার কিছু বন্ধুর সাথে ক্লাবে এলো, আর সে অমিতকে চিনতে পারলো। এই আমি তোমাকে কোথায় যেন দেখেছি। হ্যাঁ স্যার। বন্ধ করো ইয়ার, এতটা ফর্মালিটি করিস না। আমি তোকে চিনতে পেরেছি। হ্যাঁ। আরে কে রে তুই? আমাদের কাজের লোকের ছেলে আছিস তো, যাকে আমরা বহু বছর ধরে কাজ দিয়ে এসেছি। তোর মা খুবই পরিশ্রমী বুঝলি, বাসন কাপড় হয়ে চকচকে করে নতুন বউয়ের মতো একেবারে মুখগুলোও চমকাচ্ছে রে, বুঝলে? কি ভালো কাজ করে জানিস তো রে। হ্যাঁ চল, কোনো ব্যাপার না, তুই ওয়েটার হয়ে গেছিস, যদি কোনো কাজে লাগবে তো আমাকে বলে দিবি, আমি তোকে পুরো সাহায্য করব। সর্বোপরি তুই আমার চাকরানি ছেলে যে আছিস। রবি তার সমস্ত বন্ধুদের সামনে অমিতকে নিয়ে খুব ঠাট্টা করলো, কিন্তু অমিত চুপ করেছিল, কারণ রবি কোনোটাই মিথ্যে বলেনি। চাকরানি ছেলেকে চাকরানির ছেলেই তো বলবে। অমিত এরকম ভাবে তার জব আর স্টাডি করতে থাকে। রবি রোজ রোজ পার্টি করত, ড্রিঙ্ক করত, আর পড়াশোনা করত না। একদিন তার মা তাকে পাশে বসালো আর তার সাথে কথা বলল। কান্তাবাই তখন ওখানে কাজ করছিল। রবি, এরকম ভাবে কদিন চলবে? তুমি স্টাডিতে একটুও মন দিচ্ছ না। ওহো মামা, তুমি আবার শুরু করে দিয়েছো। আমি আমার স্টাডি তো করছি গো। এটা কিরকম স্টাডি? তোমার মধ্যে তো সমস্ত খারাপ গুণ চলে এসেছে। মামা, আর ইউ নো, আমরা ধনী লোক, আর এইসব শখ হয়। তুমি এটাকে খারাপ বলো না প্লিজ। রবি, তুমি তোমার মায়ের সাথে কথা বলছো। হ্যাঁ জানি, সেই জন্যই তো অনেক ভদ্রতার সাথে কথা বলছি, কারণ আমি এত ভদ্রভাবে কারোর সঙ্গে কথা বলি না। আর হ্যাঁ, আমি বড় লোকের বাপের ছেলে, আমি কারোর চাকরি করতে পারবো না। আমি আমার ব্যবসা করব, আমাকে ইনভেস্টমেন্টের জন্য টাকা দিয়ে দাও। ওই দেখো, কাজের লোকের ছেলে, নিজে কাজ করে আর পড়াশোনাও করে, নিজের মায়ের কত খেয়াল সে রাখে। মা, এটা তো তোমার জানা উচিত, আমি কোনো কাজের লোকের ছেলে নই। এখন আর বেশি দেরি না করে টাকাগুলো নিয়ে দাও। রবি লড়াই ঝগড়া করে আর মায়ের কাছ থেকে টাকা নিয়ে নেয়। আর অন্যদিকে অমিত আরো কঠিন পরিশ্রম করতে লাগলো। ফল এটাই হলো, অমিত একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন অ্যাপ ডেভেলপ করলো, যেটা পরে একটা ডিজিটাল কোম্পানিতে রূপান্তরিত হলো। অমিত একটা সুন্দর বাড়ি তৈরি করলো আর মায়ের জন্য বাড়িতে চাকর রাখলো। আর অন্যদিকে রবি কোনো রকম কোনো বিজনেস খুললো না। রবি, তোর কোম্পানি কোথায় গেল? তুই আজ পর্যন্ত আমাকে কিচ্ছু দেখালি না কেন? মা, আমার আরো টাকা লাগবে। তোকে আমি 50 লাখ টাকা দিয়েছি। মা, আমার প্রয়োজন আছে, ব্যাংক থেকে লোন নিয়ে নাও, না হলে প্রথমে যে টাকা দিয়েছো সেগুলো সব নষ্ট হয়ে যাবে। মা, একটা কাজ করো, বাড়িতে লোন নিয়ে নি মা। রবির মা ছেলের কথা মেনে নেয় আর বাড়ির উপর লোন নিয়ে সব টাকা রবিকে দিয়ে দেয়। কিছুদিন পর ওর মা জানতে পারে যে রবি জুয়া খেলে, আর সে জুয়াতে সব কিছু বরবাদ করে দিয়েছে। আর অমিতের নিজস্ব একটা কোম্পানি আছে। তার পুরনো কথা মনে পড়ে খুব আফসোস হয়। কান্তাবাই তার ছেলের সাথে রবির বাড়িতে আসে।
মেম সাহেব, আমি আপনাকে মিষ্টি খাওয়াতে এসেছি। আমার ছেলে আমার দিন বদলে দিয়েছে। কিন্তু মেম সাহেব, এটা বলতে চাই যে ভগবান যেন কাউকে কখনো অহংকার না দেয়, কিন্তু কারোর দিন সব সময় একরকম থাকে না। কান্তাবাই তার ছেলের সাথে গাড়ি করে ফিরে যায়, আর রবি আর তার মায়ের চোখ লজ্জায় নিচু হয়ে যায়।